রাজনীতি, অর্থনীতি ও নানা ইস্যুতে আলোচনায় ছিল বিদায়ী বছর ২০২৫। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান, ওসমান হাদী সহ রাজনীতির অনেক ইস্যুই ছিল মানুষের মুখে মুখে। বছরটি ফিরে দেখলে শুধু রাজনীতিই নয়, বরং আলোচনায় থাকে নানা ঘটনা ও দুর্ঘটনা। ফিরে দেখা ২০২৫-এর আলোচিত ঘটনাগুলো জেনে নেওয়া যাক। ২০২৫ সালের শেষ দিন, ৩১ ডিসেম্বর বুধবার। মানুষের মধ্যে আজ আলোচনা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৌরবময় বিদায়। খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ভোরে মারা যান। খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণা ও আলোচনার মধ্যে থাকা ২০২৫ সাল। পেছনে ফিরে তাকালে দেখা গেছে বছরটি ছিল নানা ঘটনার। ৭ জানুয়ারি, খালেদা জিয়ার লন্ডন যাত্রা। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০২৫ সালের ৭ জানুয়ারি লন্ডনে যান চিকিৎসার জন্য। সেখানে ১৭ বছর পর কাছে পান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এরপর ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। ৫ ফেব্রুয়ারি ৩২ নম্বর ভাঙচুর। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়। সেদিন রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা শুরু করে বিক্ষোভকারীরা। এছাড়া দেশের কমপক্ষে ১৭টি স্থানে বাড়ি স্থাপনা ও মুরালে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। ১২ ফেব্রুয়ারি জাতিসংঘ তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন। ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে। ১১৪ পৃষ্ঠার এই প্রতিবেদনে ওই সময় নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়। ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাত্রা শুরু করে। দলটির আহ্বায়কের দায়িত্ব নেন জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ নাহিদ ইসলাম। বছরের শেষ দিকে জামাত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করে এনসিপি। এ কারণে দলটির কয়েকজন নেতা পদত্যাগ করেন। ১৩ মার্চ, মাগুরায় শিশুটির মৃত্যু। মাগুরার ৮ বছরের শিশু বোনের বাসায় বেড়াতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয় ৫ মার্চ। এ ঘটনায় দেশব্যাপী ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। ৯ দিনের কষ্টযাত্রা শেষে শিশুটি ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই মামলার রায়ে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। ১৬ মার্চ, বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার রায়। ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একটি হলে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে শিক্ষার্থী আবরার ফাহাদকে। এ ঘটনায় করা হামলায় বিচারিক আদালতের রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের দেওয়া সেই রায় বহাল রাখেন হাইকোর্ট। ২ এপ্রিল, ট্রাম্পের পাল্টা শুল্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ১৫৭টি দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেন। এই ঘটনায় দুনিয়া জুড়ে তোলপাড় শুরু হয়। বাংলাদেশে পণ্যের উপরও নতুন করে ৩৭% পাল্টা শুল্ক আরোপ করা হয়। এতে পণ্য রপ্তানিতে শঙ্কার সৃষ্টি হয়। পরে ৮ জুলাই তা কিছুটা কমিয়ে আনা হয় ৩৫%। আর ৩১ জুলাই চূড়ান্তভাবে ২০% শুল্ক হার নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। ১০ মে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ৩ দিন ধরে টানা কর্মসূচি পালন করে বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে এদিন রাতে জরুরি বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত গ্রহণ করেন। ২২ মে, অধ্যাপক ইউনূসের পদত্যাগ ভাবনা নিয়ে শোরগোল। অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি। বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন।
16 জুলাই গোপালগঞ্জের গুলিতে নিহত 5। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালান। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে মোট 5 জন নিহত হন। সেদিন সেনা পাহারায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা। 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এর রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার রেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাজারো মানুষের উপস্থিতিতে এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 9 সেপ্টেম্বর ছাত্র সংসদ নির্বাচন। বছর জুড়ে আলোচনায় ছিল ছাত্র সংসদ নির্বাচনগুলো। 2019 সালের পর এবছর 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিজয়ী হয়। এরপর থেকে একে একে জাকসু, চাকসু ও রাকসুতেও অনুষ্ঠিত হয় নির্বাচন এবং বেশিরভাগ পদে জয়ী হয় ছাত্র শিবির সমর্থিত প্যানেল। 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব নিয়ে তৈরি জুলাই জাতীয় সনদে সই করে বিএনপি, জামাতে ইসলামী সহ 24টি রাজনৈতিক দল ও জোট। পাশাপাশি সনদে সই করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা। তবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুষ্ঠানে যায়নি, সনদে সইও করেনি। পরে তারা সই করেছে এমন খবরও সামনে আসেনি। 18 অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে এদিন বেলা 2:30টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 13টি ফায়ার স্টেশনের 37টি ইউনিটে 7 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর 25 সদস্য সহ মোট 35 জন আহত হন। সে সময় 5 দিনে দেশের বিভিন্ন জায়গায় 3টি আগুনের ঘটনা ঘটে। 26 অক্টোবর বিয়ারিং প্যাড পড়ে তরুণের মৃত্যু। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষজ্ঞ ও কর্তৃপক্ষের কেউ কেউ মেট্রো রেল অবকাঠামোর নকশায় ত্রুটি, আবার কেউ তদারকি ও রক্ষণাবেক্ষণের গাফিলতির কথা বলেন। 17 নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেশে কোনো সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের আদেশের ঘটনা এটাই প্রথম। ট্রাইব্যুনালে হাসিনার পাশাপাশি এই মামলায় আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ডের আদেশ দেন। আর রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 21 নভেম্বর ভূমিকম্প। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঢাকা শহর। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 25 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী উপজেলায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। ভূমিকম্পে 10 জন মারা যাওয়ার খবর পাওয়া যায়। আহত হয় আরও 6 শতাধিক মানুষ। 12 ডিসেম্বর ওসমান হাদিকে গুলি, পরে মৃত্যু। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। 15 ডিসেম্বর চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাতে তিনি মারা যান। তার মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। 20 ডিসেম্বর লাখো মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে জাতীয় কবির সমাধির পাশে শহীদ হাদিকে দাফন করা হয়। 13 ডিসেম্বর 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত। সুদানের আবে এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত হন। আহত হন 8 জন। ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়। 20 ডিসেম্বর শান্তিরক্ষীর মরদেহ দেশে আনা হয় এবং শোক ও শ্রদ্ধায় তাদের দাফন করা হয়। 18 ডিসেম্বর আক্রান্ত হয় প্রথম আলো ডেইলি স্টার।
উদ্দেশ্য প্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হয় দেশের শীর্ষ দুই সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার। সন্ত্রাসীরা ভাঙচুর ও লুটপাট চালিয়ে কার্যালয়ে দুটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। হামলার সময় ডেইলি স্টারের ২৮ জন সাংবাদিক ও কর্মী ছাদে আটকা পড়েন। হামলার ফলে প্রতিষ্ঠার ২৭ বছরে প্রথমবারের মতো সংবাদপত্রের ছুটি বাদে একদিনের জন্য প্রথম আলোর প্রকাশনা বন্ধ থাকে। প্রকাশনা বন্ধ ছিল ডেইলি স্টারেরও। এদিন ছায়ানট ও পরে উদীচীর কার্যালয়েও হামলা হয়। ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা। তারেক রহমান কবে দেশে আসবেন? ২০২৪-এর ৫ আগস্টের পর থেকে এটি ছিল অন্যতম আলোচিত বিষয়। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান। ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে এদিন তিনি দেশে ফেরেন। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলে আয়োজন করা হয় গণসংবর্ধনার। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হয় কয়েক লাখ মানুষ। ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার গৌরবময় বিদায়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এদিন মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। গেল ৭ জানুয়ারি লন্ডনে তাকে চিকিৎসা দেওয়া হয়। তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল, তবে নানা রোগে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। ৬ মে দেশে ফেরার পর তাকে কয়েক দফা হাসপাতালে নেওয়া হয়েছিল। ২৩ নভেম্বর তাকে শেষবারের মতো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১ মাসের কিছু বেশি সময় সেখানেই চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার। বছরের শেষ দিনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় জানাজা শেষে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।